আসসালামু আলাইকুম। শুরু করছি উপন্যাস আমৃত্যু ভালোবাসি তোকে, লেখিকা সালমা চৌধুরী। আপনারা যদি এই উপন্যাসের আগের পর্বগুলো না দেখে থাকেন তাহলে এই ভিডিওর এন্ড স্ক্রিনে সম্পূর্ণ প্লেলিস্টটি পেয়ে যাবেন। সেখান থেকে ক্লিক করে চাইলে আগের পর্বগুলো দেখতে পারেন। চলুন উপন্যাসের পরবর্তী অংশ শুরু করা যাক। শুক্রবার মানেই খান বাড়িতে হইচই শুরু হয়ে যায়। প্রতি শুক্রবারের মতো আজও বাড়িতে বেশ পদের রান্না করা হচ্ছে। মেঘ ঘুম থেকে উঠে নামাজ পড়ে ঘন্টা দুয়েক পড়াশোনা করেছে। নিচে নেমে মিম আর আদির সাথে আড্ডাও দিতে দিতে নাস্তা করে এসেছে। কিন্তু আবির আর তানভীরের খবর নেই। তানভীরদের এমপি মনোনয়ন পাওয়ার পর থেকে তানভীরের ব্যস্ততা বেড়ে গেছে 3 গুণ। তানভীর ছোট থেকেই ভালো ছবি তুলতে পারে। রাজনীতি যেমন তার পছন্দ, তেমনি ছবি তোলাও তার পছন্দের একটা কাজ। এমপি যেই না শুনেছে তানভীর ভালো ছবি তুলতে পারে, সেই থেকে দায়িত্ব দিয়ে দিয়েছে তানভীরের উপর। মনোনয়ন পাওয়ার পর একটা নির্দিষ্ট সময় পর্যন্ত এমপি কোনো জনসমাবেশ করতে পারবে না। তাই এমপির পক্ষ থেকে সভাপতি, সহসভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সম্পাদক থেকে শুরু করে প্রত্যেকে মিলে নির্দিষ্ট জায়গায় সমাবেশের আয়োজন করে এবং এমপি বাড়ি থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তাদের সাথে কথা বলেন। এই টোটাল দায়িত্ব পড়ে গেছে তানভীরের উপর। সারাদিন শেষে বাকিদের থেকে ছবি সংগ্রহ, এডিটিং, ভিডিও ক্রিয়েট সকল দায়িত্ব তানভীরের। সব কাজ শেষ করে ফিরতে ফিরতে রাত 12টা থেকে 1টা বেজে যায়। মাঝে মাঝে সময় পেলে একটু আগে চলে আসে। পুরোটাই এখন এমপির মতামতের উপর নির্ভর। ইদানিং আবির 8টা-9টার মধ্যে বাড়িতে ফিরে আসে। সময় সুযোগ মিললে তানভীর বাসায় এসে খেয়ে আবিরের বাইক নিয়ে আবার বের হয়। রাত করে ফেরার কারণে সকালে উঠতে একটু দেরি হয়ে যায়। আজ যেহেতু শুক্রবার, তাই রিল্যাক্সে ঘুমাচ্ছে দুই ভাই। কিন্তু এদিকে মেঘ ছটফট করছে। 10টার উপর বেজে গেছে, এখনো আবির ভাই কেন উঠছে না তা ভেবে কুল কিনারা পাচ্ছে না। আবির ভাই যে বৃহস্পতিবার রাতে ঘুমায় না তা তো অষ্টাদশী জানেই না। বৃহস্পতিবার রাত শুধু আবিরের শোকের রাত। ভোরবেলা নামাজ পড়ে ঘুমায়, উঠে 12টার দিকে, তারপর গোসল করে নামাজে যায়। অষ্টাদশী কোমল মনকে কোনোভাবেই মানাতে পারছে না, তাই এত কিছু না ভেবে ছুটে গেল আবির ভাইকে ডাকতে। শান্ত হস্তে দরজা ধাক্কা দিল। সহসা খুলে গেল দরজা। জানালার পর্দা টানা। রুমে আলোর পরিমাণ সীমিত। ফ্যানের বাতাসে পর্দা উঠছে এদিক সেদিক। মেঘ প্রথমেই বিছানার দিকে তাকায়। বারবার পর্দা সরে যাওয়ায় বাইরে থেকে আসা সূর্যের আলো চোখে মুখে পড়ছে আবিরের। মেঘ আপাদমস্তক দেখল আবির গভীর ঘুমে মগ্ন, উন্মুক্ত শরীর, পেট পর্যন্ত পাতলা কাঁথা দিয়ে ঢাকা। চোখ সরালো মেঘ, দৃষ্টি পড়ল আবির ভাইয়ের তামাটে চেহারায়। কি অপরূপ সেই মুখমণ্ডল। সবাই ফর্সা ছেলেদের পেছনে ছুটে, আর মেঘ যেন এই তামাটে চেহারা, গুরুগম্ভীর, অনুভূতিহীন হিটলার স্বভাবের লোকটার প্রতি মাত্রা অতিরিক্ত দুর্বল হয়ে যাচ্ছে। মেঘের হৃৎপিণ্ডের পিটপিট শব্দ যেন জানান দিচ্ছে সামনে এগোলে তোর মৃত্যু নিশ্চিত। তবুও মেঘ পা টিপে টিপে এগোচ্ছে আবির ভাইয়ের কাছে, যেন নুপুরের শব্দ না হয়। আবির ভাইয়ের কাছাকাছি গিয়ে থামে। আবিরের অবসন্ন চেহারাটা গভীর মনোযোগ দিয়ে দেখছে মেঘ। ঘুমন্ত অবস্থাতেও আবির ভাইয়ের সৌন্দর্য যেন এতটুকুও কমেনি, বরং তা বেড়ে গেছে বহুগুণ। গাল ভর্তি ছাপ দাড়ি, সামনের দিকের লম্বা চুলগুলো ফ্যানের বাতাসে বারবার কপালে এসে পড়ছে। মেঘের মনে হচ্ছে আবির ভাইয়ের থেকে সুদর্শন পুরুষ দ্বিতীয়টি নেই। মেঘের হৃৎপিণ্ড ছুটছে দিক বিদিক। নিঃশ্বাসের শব্দ জোরালো হলো। ফ্যানের নিচে দাঁড়িয়েও ঘামতে শুরু করেছে মেঘ। ভাবছে চলে যাবে, কিন্তু এই শুভিত পুরুষকে রেখে যেতে পারছে না। মেঘের ইচ্ছে করছে সারা জীবন এভাবেই আবির ভাইকে দেখতে। মেঘ দাঁড়িয়ে থাকার শক্তি পাচ্ছে না, তাই আবির ভাইয়ের পাশে বিছানাতে বসে পড়েছে। আবির তখনও ঘুমের দেশে নিমজ্জিত। অষ্টাদশী অভিনিষ্টের ন্যায় চেয়ে আছে। সব বাধা পেরিয়ে দীর্ঘশ্বাস ছেড়ে মেঘ আস্তে করে ডাকলো, আবির ভাই। ঘুমন্ত আবিরের থেকে কোনো উত্তর আসেনি। মেঘের খুব ইচ্ছে করছে আবির ভাইকে ছুঁয়ে দিতে। মেঘ আরেকটু এগিয়ে আবিরের কাছাকাছি বসলো। কাঁপা কাঁপা হাত ছোঁয়ালো আবির ভাইয়ের গাল ভর্তি ছোট ছোট দাড়িতে। সঙ্গে সঙ্গে শিউরে উঠল সমস্ত শরীর। বোধশক্তি হওয়ার পর জীবনে প্রথমবার মেঘ নিজের ইচ্ছাতে কোনো পুরুষকে ছুঁয়েছে, যেই ছোঁয়াতে মিশে আছে ভালোবাসা। অন্যরকম অনুভূতি জাগিয়ে দিচ্ছে অষ্টাদশীর হৃদয়ে। সহসা আবির ডান হাতে চেপে ধরল নিজের গালে রাখা অষ্টাদশীর হাত। মেঘের হাত কাঁপছে, দুনিয়া ঘুরছে, বক্ষে উথাল পাথাল ঢেউ, বরফের ন্যায় জমে যাচ্ছে সম্পূর্ণ শরীর। আবির ঘুমের মধ্যেই মেঘের আঙ্গুলের ভাঁজে আঙ্গুল ডুবায়, গাল থেকে তুলে নিজের হাতের মুঠোয় নেয়। আবিরের হাতের মধ্যে মেঘের আঙ্গুলগুলো কাঁপছে দেখে আবির আর একটু শক্ত করে চেপে ধরল।
মেঘ ভয়ে ভয়ে তাকিয়ে আছে আবির ভাইয়ের মুখের দিকে। আবির তখনও চোখ বন্ধ করেই শুয়ে আছে। আকস্মাৎ আবির আধো ঘুমন্ত কণ্ঠে বলে উঠল, আমি ছুঁয়ে দিলে সামলাতে পারবি তো মেঘ? মেঘ দুর্বুদ্ধ দৃষ্টিতে চেয়ে আছে আবির ভাইয়ের মুখ বিবরে আর ভাবছে, এখনো আধো ঘুমে আছে মানুষটা। কিভাবে বুঝলো আমি এটা? আবির এক হাতে কাঁথাটা পেট থেকে টেনে বুকে তুলল, আরেকটা হাতে এখনো মেঘের হাত চেপে ধরে আছে। আবির পুনরায় কণ্ঠ ভারী করে বলল, এভাবে হুটহাট আমার রুমে আসবি না, যাতা হয়ে যাবে, তখন আমায় কিছু বলতে পারবি না। সঙ্গে সঙ্গে শক্ত করে জাপটে ধরা হাতটাও ছেড়ে দেয়। মেঘ নির্বোধের মতো চেয়ে আছে আবির ভাইয়ের দিকে। আবির ভাইয়ের কথা বোঝার চেষ্টা করছে, কিন্তু মোটা মাথায় কিছুই ঢুকছে না। রুমে আসলে কি এমন হবে? আবির পুনরায় বলল, এভাবে চেয়ে থাকিস না, আমার শরম করে। মেঘ সহসা চোখ গুলগুল করে তাকায়, কিন্তু আবির ভাইয়ের অভিব্যক্তি বোঝার ক্ষমতা তার এখনো হয়নি। মেঘ চুপচাপ রুম থেকে বের হয়ে গেছে। ঘণ্টাখানেক পর আবির উঠে শাওয়ার নিয়ে কালো পাঞ্জাবির সাথে সাদা প্যান্ট পরে নামাজের উদ্দেশ্যে নামছে। ইকবাল খানও রেডি হয়ে বেরিয়েছেন রুম থেকে। ইকবাল খান আবিরকে দেখে ডাকলো, কিরে নামাজে যাচ্ছিস? আবির ঘাড় ঘুরিয়ে তাকিয়ে উত্তর দিল, হ্যাঁ, তুমি যাবে না? হ্যাঁ যাবো তো, আদি আসছে, ওকে নিয়ে যাই। দাঁড়া একটু, ইকবাল খান বললেন। মেঘ সিঁড়ি দিয়ে নামতে গিয়ে আবির ভাইকে দেখে ঠায় দাঁড়িয়ে পড়ে। সকালের ঘটনা মনে পড়ে যায় মেঘের। কালো পাঞ্জাবিতে মারাত্মক সুন্দর লাগছে আবির ভাইকে। নিজেকে নিজে সান্ত্বনা দিল, কিছু সুন্দর জিনিস দূর থেকে দেখা শ্রেয়, কাছে গেলে ঝলসে যাবি। এক পা করে পেছন দিকে উঠছে। আবিরের দৃষ্টি পড়ে সিঁড়িতে থাকা অষ্টাদশীর দিকে। মেঘের কাণ্ডে আবির কপাল কুঁচকালো, তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে বোঝার চেষ্টা করলো। আবির ভাইয়ের তাকানো দেখে মেঘ সহসা ছুটে রুমে চলে যায়। আবির, আদি ও ইকবাল খানও নামাজের জন্য চলে গেছেন। তানভীরও রেডি হয়ে দ্রুত বেরিয়ে যায়। এই সুযোগে মেঘ খেতে আসে। 3টায় মেঘের পরীক্ষা আছে টিউশনে, তাই রেডি হয়ে একেবারে বের হয়েছে রুম থেকে। পার্কিংয়ে গাড়ি আছে, কিন্তু ড্রাইভার আঙ্কেল নেই দেখে ফোন বের করলো কল দেওয়ার জন্য। তখনই আবির আঙ্গুলে চাবি ঘুরাতে ঘুরাতে বের হলো। মেঘ ঘাড় ঘুরিয়ে তাকিয়ে আছে আবির ভাইয়ের দিকে। আবির বাইকের দিকে যেতে যেতে বলল, আঙ্কেল ছুটিতে আছে, কল দিয়ে লাভ নেই। মেঘ নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে, কি করবে বুঝতে পারছে না। রিক্সা দিয়ে চলে যাবে নাকি আবির ভাই নিয়ে যাবে কিছুই বুঝতে পারছে না। আবির বাইক টেনে মেঘের সামনে এসে থামলো, ছোট করে বলল, উঠ। মেঘ লাজুক হেসে বাইকে উঠল। আজ আর দ্বিতীয়বার বলতে হলো না। বাইকে বসেই আবির ভাইয়ের কাঁধে হাত রাখলো। বাইক থামলো টিউশনের সামনে। মেঘ নেমেই ভেতরে ঢুকে গেল। আসার পথে একটা কথাও বলেনি কেউ। কী বা বলবে? মেঘ তো সকালের ঘটনা নিয়ে এখনো আপসেট। অন্যদিকে আবির তো স্ব ইচ্ছাতে কখনো কথাই বলে না। মেঘ ভেতরে ঢুকে বন্যার পাশে বসলো। দুই বান্ধবী দুই একটা কথা বলতে বলতে আবির ঢুকলো ভেতরে। স্যারকে সালাম দিতেই স্যার তাকালো আবিরের দিকে। কয়েক মুহূর্ত পর স্যার বলে উঠলেন, তুই আবির না? আবির হাসি মুখে উত্তর দিল, জি। কেমন আছেন স্যার? স্যার হাসি মুখে উত্তর দিল, আলহামদুলিল্লাহ, ভালো আছি। তোকে কত বছর পর দেখলাম, দেশে আসলি কবে? 20-22 দিন হবে। বাসার সবাই কেমন আছে স্যার? আলহামদুলিল্লাহ, সবাই ভালো আছে। ম্যাগি তো তোর বোন? জি স্যার, চাচাতো বোন। আবির উত্তর দিল। স্যার হাসি মুখে বললেন, ও তো পড়াশোনায় খুব ভালো, মনোযোগী, কিন্তু মাঝে মাঝে একটু ফাঁকি দেয়, তুই একটু নজরে রাখিস। জি স্যার, আমি আসি তাহলে। আসসালামু আলাইকুম স্যার। মেঘ আর বন্যা এতক্ষণ অবাক চোখে তাকিয়ে আবির ভাই আর স্যারের কথোপকথন শুনছিল। এক বান্ধবী আরেক বান্ধবীর দিকে তাকাচ্ছে বারবার। এর মধ্যে স্যার পরীক্ষা শুরু করে দিয়েছেন। 1 ঘন্টা পরীক্ষা দিয়ে বের হলো দুই বান্ধবী। আবির ভাই রাস্তার পাশে বাইকে বসে ফোন চাপতেছিলেন। মেঘকে দেখেই বাইক থেকে নেমে দাঁড়ালেন। মেঘ বন্যার থেকে বিদায় নিয়ে আবির ভাইয়ের কাছে এসে প্রশ্ন করলো, আপনি যাননি? আবির সবসময়ের মতো গম্ভীর কণ্ঠে উত্তর দিল, না। আবির পুনরায় স্বাভাবিক কণ্ঠে বলল, কিছু খাবি? মেঘ মাথা দিয়ে হ্যাঁ সূচক মাথা নাড়ল। আবির বলল, কি? মেঘ ভয়ে ভয়ে বলল, বকবেন না তো? আবির গুরুভার কণ্ঠে বলল, কি খাবি বল। মেঘ কণ্ঠ খাদে নামিয়ে বলল, ফুচকা। আবির সহসা বলল, উঠ। বাইক স্টার্ট দিল। থামলো এসে একটা ফুচকার দোকানের সামনে। মেঘ নেমে সাইডে গিয়ে দাঁড়িয়েছে। আবির বাইক থেকে নেমে হেলমেট খুলতেই দূর থেকে রাকিব দৌড়ে এসে জাপটে ধরে আবিরকে। আকস্মিক ঘটনায় কিছুটা নড়ে ওঠে আবির। রাকিব ঠাট্টা স্বরে বলল, কিরে বন্ধু, এই জীবনে তো তোকে ফুচকার দোকানে দেখিনি, তা হঠাৎ এখানে কেন? সে আসবে নাকি? আবির চোখে ইশারা দিতেই রাকিবের চোখ পড়ে মেঘের দিকে। সঙ্গে সঙ্গে আবিরকে ছেড়ে কিছুটা দূরে গিয়ে দাঁড়ায়।
রাকিব হাসি মুখে জিজ্ঞাসা করে, কেমন আছেন সরি আপু। মেঘ আবির ভাইয়ের দিকে তাকিয়ে স্বাভাবিক কণ্ঠে উত্তর দিল, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আমি রাকিব, তোমার আবির ভাইয়ের ছোটবেলার বেস্ট ফ্রেন্ড। তুমি মেঘ, তাই তো? মেঘ উত্তর দিল, জি। ফুচকা খেতে এসেছো? প্রশ্ন করলো রাকিব ভাইয়া। মেঘ পুনরায় ছোট করে বলল, জি। রাকিব এবার হাসি মুখে বলল, আজ আমার পক্ষ থেকে তোমার জন্য ফুচকা ট্রিট। আনলিমিটেড ফুচকা খেতে পারো। মেঘ কিছু বলার আগে আবির রাগান্বিত কণ্ঠে বলল, তোর ট্রিট দিতে হবে না, আনলিমিটেড ফুচকা খাওয়ানোর ক্ষমতা আমার আছে। রাকিব সশব্দে হেসে বলল, আরে বন্ধু, রাগ করছিস কেন? তুই তো খাওয়াবি সারা। এতটুকু বলতেই আবির রাকিবের মুখে চেপে ধরে, রাগে ফুঁসতে ফুঁসতে বলে, নিজের কাজে যা, আমারটা আমাকে বুঝে নিতে দে। রাকিব কিছুটা আহত হলো। মেঘের থেকে বিদায় নিয়ে যাওয়ার সময় আবিরের দিকে তাকিয়ে বলল, সন্ধ্যার পর চলে আসিস। আবির সহসা বলে উঠল, ঠিক আছে। আবির দুইটা চেয়ার এনে পরিষ্কার জায়গাতে রেখে নিজেই টিস্যু দিয়ে মুছে বলল, বস এখানে। আবির 3 প্লেট ফুচকা অর্ডার দিয়ে এসেছে। মেঘের মন খুশিতে ভরে গেছে। আবির ভাইয়ের সাথে এতটা সময় যে আজই প্রথম কাটাচ্ছে। এই অনুভূতিহীন মানুষটা এক কথায় ফুচকা খাওয়াতে রাজি হয়ে গেছে, এটা ভেবেই মেঘ অজান্তে হেসে ফেলল। আবির পাশের চেয়ারে বসতে বসতে চোয়াল শক্ত করে বলল, বেকুবের মতো হাসছিস কেন? আবিরের কথায় মেঘ কিছুটা ভেবাচেকা খেল। ভনিতা ছাড়াই জবাব দিল, এমনি। ততক্ষণে ফুচকা চলে এসেছে। 3 প্লেট ফুচকা দেখে মেঘ জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে বলল, এত ফুচকা কি আমাদের? আবির উদ্বেলিত ভঙ্গিতে বলে, শুধু তোর। এগুলো খাওয়ার পর মন চাইলে আরও নিতে পারিস। মেঘ আশ্চর্য নয়নে তাকিয়ে আছে। সহসা 2 অধরের মাঝে ফাঁকা হয়ে গেছে। মেঘের দিকে চেয়ে আবির কপাল গোটায়, বিরক্তি নিয়ে বলল, মুখটা বন্ধ করে খা। মেঘ প্রথম প্লেট হাতে নিয়ে চুপচাপ খাওয়া শুরু করলো। আবির বসে বসে ফোন চাপছে। মেঘ আগপাচ না ভেবে 1 প্লেট ফুচকা কয়েক মুহূর্তে নির্বারণ করে ফেলল। দ্বিতীয় প্লেট হাতে নিয়ে আবির ভাইয়ের দিকে তাকালো। তারপর সচেতন কণ্ঠে প্রশ্ন করলো, আবির ভাই, আপনি খাবেন না ফুচকা? আবির গুরুভার কণ্ঠে বলল, আমি এসব খাই না। মেঘ কোমল কণ্ঠে বলল, আজ একটু খেয়ে ফেলুন, অনেক সুস্বাদু। আবির ফোন থেকে দৃষ্টি সরিয়ে মেঘের দিকে ক্ষুদ্র চোখে তাকালো। দাঁত খিচে বলল, তুই খাচ্ছিস খা, আমি খাবো না। মেঘের প্রেমানুভূতি এতটাই তীব্র যে আবিরের তপ্ত স্বরের কথাগুলো কানেই যাচ্ছে না। হাস্যোজ্জ্বল মুখে আবির ভাইয়ের দিকে চেয়ে আহ্লাদি কণ্ঠে বলল, একটা খান না প্লিজ। আবির তীক্ষ্ণ দৃষ্টিতে চাইল। আকস্মাৎ অভিব্যক্তি বদলে গেল আবিরের। খড়খড়ে কণ্ঠে বলল, দে। মেঘ তৎক্ষণাৎ প্লেট বাড়ালো আবির ভাইয়ের দিকে। আবির ভ্রু কুঁচকে বিরক্তি নিয়ে বলল, একটা ফুচকার জন্য আমি হাত নষ্ট করতে পারবো না, তুই খাইয়ে দে। মেঘ চোখ বড় করে তাকালো, জিভ দিয়ে ঠোঁট ভেজালো। মেঘের ডাগর ডাগর চোখে তাকানো দেখে আবির নিজের দৃষ্টি সংযত করে ফোনের দিকে তাকালো। মেঘ ধীর হস্তে ফুচকায় টক দিয়ে আলতো হাতে আবির ভাইয়ের মুখের সামনে ধরতেই আবির হা করলো। মেঘু 2 আঙ্গুলে কোনো রকমে ফুচকা মুখে দিয়ে হাত সরালো দূরে, যেন আবির ভাইয়ের ছোঁয়ায় কারেন্টের শক খেয়েছে। ফুচকা মুখে পড়তেই আবির ভ্রু কুঁচকে চোখ বন্ধ করলো, কোনো রকমে গিলল। দাঁত কিরকির করছে। দাঁতে দাঁত চেপে গম্ভীর কণ্ঠে বলল, উফ, কিভাবে খাস এত টক? মেঘ দাঁত বের করে হাসে, ঠাট্টা স্বরে বলে, এভাবেই। আবির দাঁতে দাঁত চেপে ধরে আছে, ক্ষুদ্র চোখে তাকিয়ে আছে অষ্টাদশীর পানে। কিছু বলতে চেয়েও বলছে না। হঠাৎ চোখ পড়ে দূরে। রাকিব দূর থেকে ফোন ধরে দাঁড়িয়ে আছে আর দাঁত কেলিয়ে হাসছে। হঠাৎ চোখ পড়ে দূরে। রাকিব দূর থেকে ফোন ধরে দাঁড়িয়ে আছে আর দাঁত কেলিয়ে হাসছে। আবির কপাল কুঁচকে তাকালো। মেঘের চেয়ারের পেছনে হাত নিয়ে 2 আঙ্গুলে ইশারা দিল। সঙ্গে সঙ্গে ফোন পকেটে রেখে জায়গা ত্যাগ করলো রাকিব। মেঘ আপন মনে ফুচকা খাচ্ছে। দ্বিতীয় প্লেটের শেষ ফুচকায় অতি সামান্য টক দিয়ে আবির ভাইয়ের দিকে বাড়ালো। আবির সঙ্গে সঙ্গে হুঙ্কার দিয়ে উঠল, আর খাবো না। মেঘ পল্লব ঝাপটে অধর নেড়ে বলল, একটা খাইতে নেই, এটাই শেষ প্লিজ। আবির আগে থেকেই ভ্রু গুটিয়ে চোখ বন্ধ করে হা করল। তবে এটাতে কম টক দেওয়ায় তেমন প্রভাব পড়েনি। কোনো রকম খেয়ে নিল ফুচকাটা। একটু পানি খেয়ে মেঘের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে শুধালো, একটা খেলে কি হয়? মেঘের ঠোঁটে ফুটে ওঠে রক্ত জবার ন্যায় হাসি। তৎক্ষণাৎ হাসি থামিয়ে বলল, একটা খেলে পানিতে পড়ে যেতেন। আবির বোকার মতো চেয়ে আছে মেঘের দিকে। কয়েক মুহূর্ত পর দীর্ঘশ্বাস ফেলে বিরক্তি নিয়ে বলল, কি? কোথা থেকে শুনিস এসব আজগুবি কথাবার্তা? মেঘ বিজ্ঞান ন্যায় মাথা দুলিয়ে বলল, আমার সোর্স আছে। মেঘ মাথা নুইয়ে মুচকি হাসে। আবির মেঘের কথা শুনে কপাল গোটায়। কণ্ঠ দ্বিগুণ ভারী করে আকস্মাৎ বলে ওঠে, আমি পানিতে পড়লে তো তুই সবচেয়ে বেশি খুশি হতিস।
মেঘের উদ্বেলিত মনোভাব কমে আসে। সিক্ত চোখে তাকায় আবিরের দিকে। আবিরের নীরের চোয়াল দেখেই মেঘ তটস্থ হয়ে সহসা চিবুক নামিয়ে মনে মনে বলে, আমি আপনাকে পানিতে পড়তে দিব না। আপনার কিছু হলে আমি কাকে নিয়ে স্বপ্ন দেখব? কে আমার স্বপ্নের রাজকুমার হবে? আবির চুপচাপ চেয়ার থেকে উঠে চলে যায়। মেঘ কিছুক্ষণ চিন্তা করার পর মুখ তুলে তাকায়। তাকিয়ে দেখে আবির ভাই নেই। পিছনে ঘুরে দেখলো আবির ভাই টাকা দিচ্ছেন। 1 মিনিটের মধ্যেই আবির এসে চেয়ারের হাতল ধরে দাঁড়িয়ে বলল, তোর খাওয়া শেষ হয়েছে? মেঘ মাথা নেড়ে হ্যাঁ বলল। আবির 2টা টিস্যু এগিয়ে দিল মেঘের দিকে। আবির খড়খড়ে কণ্ঠে বলল, চল তাহলে। মেঘ উঠে আবির ভাইয়ের পেছন পেছন হাঁটে। বাইকের কাছে গিয়ে আবির মেঘের দিকে একটা শপিং ব্যাগ এগিয়ে দেয়। মেঘ হাতে নিতে নিতে বলে, কি এখানে? মিম আর আদির জন্য নিয়েছি, জবাব দিল আবির। মনের ভেতরের মুগ্ধতা মেঘের উষ্টের কোনায় ভেসে উঠল। আবির ভাইকে সে কখনো বলতেই পারত না মিম আর আদির জন্য নেওয়ার জন্য। মেঘকে যে খাওয়াতে এনেছে এটাই অবাক কাণ্ড। আবার তাদের জন্যও নিচ্ছে। মেঘ বিড়বিড় করে বলল, বাহ আবির ভাই। আবির চোখ পাকিয়ে তাকালো, হালকা স্বরে ধমকে উঠল, এই মেয়ে উঠবি? মেঘ সঙ্গে সঙ্গে আবিরের দিকে তাকায়। স্বাভাবিক হয়ে উঠে বসে বাইকের ব্যাক সিটে। বাসার সামনে নামিয়ে দিয়ে আবির চলে যায়। মেঘ খুশিতে গদগদ হয়ে মিম আর আদির কাছে যায়। আবির মসজিদে মাগরিবের নামাজ পড়ে বাইক স্টার্ট দেয়। একেবারে এসে থামে বন্ধুদের আড্ডার মহলে। রাকিব আর রাসেল আড্ডা দিচ্ছিল। মোবারক আর লিমন এখনো আসেনি, রাস্তায় আছে মনে হয়। আবির বাইক থেকে নামতে নিলে রাকিব দাঁত কেলিয়ে হাসতে হাসতে জড়িয়ে ধরতে যায় আবিরকে। আবির বাইক থেকে নেমে 2-3 ঘুষি বসিয়ে দেয় পেটে। ঘুষিগুলো এত জোরে না লাগলেও রাকিব কিছুটা নত হয়ে যায়। রাসেল বসা থেকে উঠে দাঁড়িয়ে আতকে উঠে বলে, কি হয়েছে তোদের? রাকিব কিছুটা স্বাভাবিক হয়ে বলে, উফ, এমনি মারে কেউ? আবির রাগান্বিত কণ্ঠে বলল, তোর যেমন মুখ বেশি চলে আমার তেমনি হাত বেশি চলে। রাসেল পুনরায় শক্ত কণ্ঠে বলল, আরে হইছেটা কি বলবি আমায়? রাকিব হাসতে হাসতে জবাব দিল, আর বলিস না, আবিরকে বিকালে ফুচকার দোকানে দেখে আমি পুরাই টাসকি খাইছি। যেই আবির এত বছরে ফুচকার দোকানের আশেপাশে যায়নি, সে কেন ফুচকার দোকানে আসছে আমার জানতে ইচ্ছে হবে না? আমি দৌড়ে গিয়েছি আবিরের কাছে। আবিরের পাশে মেঘকে দেখে আমি তো আরো অবাক। খুশি মনে ওদের আপ্যায়ন করার জন্য বলে ফেলেছিলাম আমার পক্ষ থেকে ফুচকা খাওয়াবো, সেই ঝাল মেটাচ্ছে। আবির গম্ভীর কণ্ঠে বলল, ও আমার কাছে জীবনের প্রথম ফুচকা খাওয়ার আবদার করেছে, তুই কেন খাওয়াবি? রাসেল সহসা বলে উঠল, ঠিকই আছে, আবিরের ওকে তো আবিরই খাওয়াবে। রাকিব পুনরায় ঠাট্টার স্বরে বলল, এজন্যই তো আমি বলছিলাম সারা জীবন তো আবিরই খাওয়াবে, এবার না হয় আমি খাওয়াই। রাসেল ভ্রু কুঁচকে তাকিয়ে বলল, তুই কি একথা ওদের সামনে বলে ফেলেছিলি? রাকিব আবার বলল, এটুকু বলছি না, মানে আমার কি দোষ? উত্তেজনায় মেঘকে প্রথমে ভাবি বলে ফেলতে চাইছিলাম। রাসেল অবাক দৃষ্টিতে চেয়ে রইল রাকিবের দিকে। আকস্মাৎ বলে উঠল, ঠিকই আছে, আরো খামাই। রাকিব আবিরের দিকে তাকিয়ে নাক টেনে কিছুটা আবেগী কণ্ঠে বলল, মাফ করে দে ভাই। মুখ ফসকে আর কিছু বলবো না। আবির তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রাগান্বিত কণ্ঠে বলল, মুখ ফসকে বলছিলি ভালো কথা, তুই আমাদের রোমান্টিক মুহূর্তে ব্যাগরা দিছিস কেন? আমি কি তোর প্রেমে কখনো ব্যাগরা দিছি? রাকিব ভেংচি কেটে বলল, আমারটা তো মেঘের মতো এত লক্ষ্মী না, আজ পর্যন্ত একটা ফুচকাও নিজের প্লেট থেকে দেয়নি আমাকে, বরং আমার প্লেট থেকে আরো নিয়ে নেয়। আবির তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায়। কিছু বলার আগে রাকিব পুনরায় বলা শুরু করলো, মেঘ তোর জন্য সারাদিন না খেয়ে বসে থাকতে পারে, আর আমারটা 1 গামলা খেয়ে তারপর আমার সাথে ঝগড়া লাগে। যদি ঘুরতেও নিয়ে যাই, বাসা থেকে বের হয়ে সে আগে ফুচকা চটপটি হালিম খেয়ে নেয় একা একা, তারপর আমার সাথে দেখা করতে আসে। আমি যেখানে নিজে শান্তিতে প্রেম করতে পারি না, সেখানে তোকে কেমনে করতে দিই? আবির কপাল গুটিয়ে ক্ষুদ্র চোখে তাকিয়ে আছে। রাসেল সহসা বলে, রাকিব কি করছিস তুই? রাকিব আবারও হাসি শুরু করলো। এবার হাসির মাত্রা দ্বিগুণ বেড়ে গেছে। হাসতে হাসতে বলে, রাসেল রে, তোকে তো একটা জিনিস দেখানোই হয়নি, আয় বস, একটা ওএমজি জিনিস দেখাই তোকে। আবিরের দিকে তাকিয়ে পুনরায় দাঁত কেলিয়ে বলল, আয় নিজের কুকীর্তি দেখে যা। 3 বন্ধু চেয়ার টেনে বসেছে, এর মধ্যে মুবারক আর লিমনও এসেছে। 5 জনই চেয়ার কাছাকাছি এনে বসেছে। আবির ভাবছিল ছবি দেখাবে, তাই এতটা মনোযোগ দেয়নি। কিন্তু রাকিব একটা ভিডিও অন করলো, পেছন থেকে ভিডিও করেছে। মেঘের হিজাবের কারণে মুখটা তেমন ভাসেনি, কিন্তু আবিরের মুখের এক পাশ স্পষ্ট বোঝা যাচ্ছে। মেঘ আবিরের মুখে তুলে ফুচকা খাইয়ে দিচ্ছে। এতটুকু দেখেই মোবারক আর রাসেল চিৎকার দিয়ে ওঠে, আবির তুই ফুচকা খাইছিস?
লিমন অতর্কিত কণ্ঠে বলল। আবির, তুই এক মেয়ের পাশে বসে ফুচকা খাচ্ছিস, তাও মেয়ে খাইয়ে দিচ্ছে? রাসেল এবার হাস্যোজ্জ্বল মুখে বলল, এটা এক মেয়ে না রে, আবিরের জীবনের একমাত্র মেয়ে। মোবারক আবিরের দিকে চেয়ে সহসা বলে ওঠে, মেঘ নাকি? নাম শুনেছিলাম। উনিই কি সে? আবির শুধু উপর নিচ মাথা নাড়ায়। লিমন অভিযোগের কণ্ঠে বলল, এটা আমি মানতে পারলাম না। সেদিনও তো তোকে কত জোর করলাম ফুচকা খেতে, চেপে ধরেও তোকে খাওয়ানো গেল না। আর আজ? রাকিব দাঁত কেলিয়ে হেসে বলল। মেঘ কিছু বললে আবির আবার না করতে পারে না। তিন বন্ধু অবাক চোখে তাকিয়ে রইল আবিরের দিকে। রাসেল সহসা বলে উঠল, তুই তো টক খাস না জীবনেও, ফুচকা কেমনি খেলি? আবির মুচকি হেসে জবাব দিল, শুধু টক কেন, ও আমায় বিষ দিলে আমি সেটাও চুপচাপ খেয়ে নিব। চার বন্ধু এবার বিস্ময়কর দৃষ্টিতে আবিরের দিকে তাকালো। কয়েক মুহূর্ত সবাই চাওয়াচাওয়ি করলো। মোবারক হাসি মুখে বলল, বিয়ে কবে খাচ্ছি বন্ধু? আবির ঠাট্টা স্বরে বলল, আর বিয়ে? লিমন কিছুটা চিন্তিত হয়ে বলল, কেন, কিছু হয়েছে? আবির কিছু বলার আগেই রাকিব হাসতে হাসতে বলে উঠল, সেদিন যদি মেঘ রাজি হতো তাহলে আবির আজ বিবাহিত থাকতো। তন্মধ্যেই রাসেল বলে বসলো, তুই মেঘকে কবে প্রপোজ করলি? আর কবেই বা রিজেক্ট করলো শুনলাম না তো? আবির চোখ মুখ গোটালো, তীক্ষ্ণ দৃষ্টিতে চাইলো রাসেলের দিকে। রাকিব পুনরায় বলল, আরে দূর, প্রপোজ না। আবির মেঘকে বলেছিল, তুই পড়াশোনা না করলে বাদ দে, করতে হবে না তোর পড়াশোনা। কিন্তু মেঘ বেচারি বুঝলই না, বলে বসলো পড়াশোনা করবে। লিমন কিছুটা ভেবে বলল, পড়াশোনা না করলে কি করতি? আবির দাঁত খিঁচে বলল, পড়াশোনা করবে না বললে 1 ঘন্টার মধ্যে কাজিয়ে এনে বিয়ে করে ফেলতাম। রাসেল সশব্দে হেসে উঠল আর বলল, মেঘ যদি রাজি না হতো? আবির রাগান্বিত কণ্ঠে জবাব দিল, জোর করে বিয়ে করলে রাজি কি আবার? লিমন, মোবারক আর রাসেল এত বেশি জানে না। রাকিব আবিরের সবকিছু জানে। রাকিবের সাথে রাসেল চলাফেরা করায় রাসেল টুকটাক জানে। লিমন দাঁত বের করে ঠান্ডা কণ্ঠে শুধালো, বিয়েটা তো মেয়েকে বলেও করতে পারিস, তাহলে তো আমরাও বিয়েটা খেতে পারি, আর তোর বউও বিয়ের পর পড়াশোনা করতে পারে। আবির দীর্ঘশ্বাস ফেলল, কণ্ঠ খাদে নামিয়ে বলল, এই কাজ আমি কখনই করব না। মোবারক প্রশ্ন করল, কেন? আবির গম্ভীর কণ্ঠে বলা শুরু করলো, কারণ মেঘকে বা বাসায় ঝামেলা করে আমি এখন বিয়ে করলে জীবনের কোনো এক সময়ে মেঘের মনে হতে পারে আমি ওর যোগ্য না। পড়াশোনা, বাইরের চলাফেরা, বন্ধু মহলের সাথে সে আমাকে মানাতে পারলো না। মেঘ কখনো যদি মনে করে আমি ওর জীবনে জোর করে এসেছি বা মেঘ আমার থেকে মুক্তি চায়, তখন আমি কি করব? তার থেকে ভালো ও পড়াশোনা করুক, নিজে প্রতিষ্ঠিত হোক। যখন ওর মনে হবে আমাকে ছাড়া ওর চলবে না, তখনই আমি ওকে বিয়ে করব। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনছিল সকলে। মোবারক মাথা চুলকে বলল, একটু আগে যে বললি জোর করে বিয়ে করবি? আবির এবার কপাল কুঁচকে বিরক্তি নিয়ে বলা শুরু করলো, মেঘ যদি বলতো সে পড়াশোনা করবে না, তাহলে আমি জোর করে বিয়ে করতাম। কারণ তখন তার পড়াশোনা করে ক্যারিয়ার গড়ার ইচ্ছে থাকতো না, জীবনে চলার পথে নতুন বন্ধু হতো না, আমাকে ঘিরেই ওর পৃথিবী হতো। একটা না একটা সময় গিয়ে আমার প্রেমে পড়তে বাধ্য হতো। লিমন এতক্ষণ নীরব থাকলেও এবার চিন্তিত স্বরে বলল, সবই বুঝলাম, কিন্তু ভাবির জীবনে যদি অন্য কেউ চলে আসে তখন কি করবি? তখন কি তুই ভাবিকে ছেড়ে দিবি? রাকিব ফিক করে হেসে উঠল, তাচ্ছিল্যের স্বরে বলল, যা বলেছিস তুই, আবির দিবে মেঘকে ছেড়ে? হাসাইলি? এই আবির দেশেই আসছে এক ছেলেকে পেটাইতে। ছেলের অপরাধ কি? ছেলে মেঘের সাথে কথা বলার চেষ্টা করেছিল, কথা বলার চেষ্টাতেই ছেলে এখনো হাসপাতালে ভর্তি। যদি প্রেম করার চেষ্টা করে তখন আবির কি করবে তোরাই ভাব। রাসেল, লিমন আর মোবারক সমস্বরে চিৎকার দিয়ে উঠল, আবির! আবির নিরেট কণ্ঠে বলল, আস্তে। আবির পকেট থেকে ফোন বের করে টাইম দেখে বলল, নামাজের সময় হয়েছে, চল নামাজে যাই। সবাই নামাজ পড়ে বের হলো। রাকিব দাঁত কেলিয়ে বলল, শোন, আজ আবির আমাদের ট্রিট দিবে, কি খাবি বল তোরা? আবির বিরক্তি নিয়ে বলল, আমি কেন ট্রিট দিব? আমি কি বিয়ে করছি নাকি? রাকিব মুখ বেঁকিয়ে বলল, বিকালে যে বললি আনলিমিটেড ফুচকা খাওয়ানোর ক্ষমতা তোর আছে, তাহলে এখন আমাদের খাওয়া। আবির গম্ভীর কণ্ঠে বলল, এই অফার শুধু আমার কাদম্বিনীর জন্য। লিমন আকস্মাত বলে উঠল, আমাদের আনলিমিটেড খাওয়াতে হবে না, লিমিটেডই খাওয়া, তোর কাদম্বিনীর তরফ থেকে। আবির কিছুটা ভেবে বলল, ঠিক আছে চল। 3টা বাইকে 5 বন্ধু চলল। আবির একা, বাকি 2 বাইকে 2 জন করে। নামি দামি রেস্তোরাঁয় এসে বসলো সকলে। আবির প্রফুল্ল কণ্ঠে শুধালো, বুফে খাবি নাকি কাচ্চি? 4 বন্ধু চোখাচোখি করলো। রাসেল মুচকি হেসে বলল, দেখলি লিমন, মেঘের নাম বলতেই বুফে অফার করছে, কি ভালোবাসা। মোবারক বলে বসলো, তাহলে 2 দিন পর পর ভাবির কথা বলে খাওয়া যাবে।
আবির কড়া কণ্ঠে জবাব দিল, এটাই আমার বিয়ের আগে আমার পক্ষ থেকে তোদের প্রথম এবং শেষ ট্রিট। এতদিন মেঘের কথা এত ডিটেলসে জানতি না, তাই ট্রিটের কথা ওঠেনি। আজ যেহেতু জানছিস তাই ট্রিট দিচ্ছি, আর কিছু না। সবাই কাচ্চি আর বুরহানি নিল। আবির ফোন বের করে টাইম দেখে তাড়াতাড়ি খাওয়া শেষ করলো। বাকি 4 বন্ধু এখনো খাচ্ছে। আবির হাত ধুয়ে টিস্যু দিয়ে হাত মুছতে মুছতে বলল, তোরা কি আর কিছু খাবি? কেন, চলে যাবি নাকি? রাকিব বলল। আবির মুচকি হেসে বলল, তোদের ভাবি আমার জন্য অপেক্ষা করছে। সবাই একসাথে বলে উঠল, আহা। লিমন অভিমানী স্বরে বলল, বাহ বন্ধু বাহ, এক বাড়িতে প্রেম করে যা মজা নিচ্ছিস, এদিকে আমার সব কাজিনের বয়স 5 বছরের কম, জীবনটা বেদনার। আবির একগাল হেসে বলল, আর কিছু না খেলে বিল দিয়ে দিচ্ছি। সবাই বলল, আর কিছু খাবো না, দোয়া করি তোরা সুখী হ। আবির বিল পরিশোধ করে সবার থেকে বিদায় নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছে। এদিকে মেঘ সন্ধ্যার পর বাসায় এসে কিছুক্ষণ রেস্ট নিয়ে পড়তে বসেছিল। ঘন্টা 2 পরে খেয়ে নিয়েছে। আবির শুক্রবারে বাইরেই বন্ধুদের সাথে হাবিজাবি খায়, রাতে বাসায় ফিরে আর ভাত খায় না। এজন্য মেঘু শুক্রবারে আবির ভাইয়ের কথা ভাবে না, সবার সাথে খাবার খেয়ে নেয়। ঘন্টা 2 পড়াশোনা করে আবির ভাইয়ের জন্য অপেক্ষা করছে মেঘ। আজ আবির ভাইয়ের প্রতি ভালোবাসা উতলে পড়ছে মেঘের। ভাবছে আবির ভাই ফিরলে 1 কাপ কফি করে দেবে আবির ভাইকে। ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। হঠাৎ আবির ভাইকে বাইক নিয়ে গেট দিয়ে ঢুকতে দেখে এক দৌড়ে নিচে চলে যায়। ড্রয়িং রুমে কেউ নেই, খাওয়া দাওয়া শেষ অনেকক্ষণ আগেই। সবকিছু গুছিয়ে সবাই সবার রুমে চলে গেছে। মেঘ পা টিপে টিপে রান্নাঘরে যায়। আবির চাবি দিয়ে লক খুলে বাসার ভেতরে ঢুকে বড় বড় কদম ফেলে হাঁটে সিঁড়ির দিকে। মেঘ ছোট একটা পাতিল টান দেয় পানি বসানোর জন্য। এই পাতিলের নিচে আরেকটা পাতিল ছিল, সেটা তার চোখে পড়েনি। পাতিল ফ্লোরে পড়তেই জোরে শব্দ হয়। শব্দ শুনে আবির পাশ ফিরল, তাকালো রান্নাঘরের দিকে। মেঘ চোখ বন্ধ করে এক হাতে পাতিল সহ আরেকটা খালি হাতের আঙ্গুল দিয়ে 2 কান চেপে ধরে আছে। মেঘকে রান্নাঘরে দেখে আবিরের পায়ের রক্ত মাথায় উঠে গেছে। দ্রুত পায়ে হেঁটে গেল রান্নাঘরের দিকে। আবির দাঁতে দাঁত চেপে গম্ভীর কণ্ঠে শুধালো, এখানে কি করছিস? আবির ভাইয়ের কণ্ঠ শুনে কেঁপে উঠে মেঘ, ভড়কে যায় কিছুটা। মনে মনে ভাবছে, যদি বলি আবির ভাইয়ের জন্য কফি করতে আসছি তাহলে আমি শেষ। নরম স্বরে আস্তে করে মেঘ বলল, কফি খেতে ইচ্ছে হচ্ছিল। আবির সূক্ষ্ম দৃষ্টিতে পরখ করলো অষ্টাদশীর আপাদমস্তক। গম্ভীর কণ্ঠে বলল, তুই ডাইনিং এ বস, আমি আনছি। মেঘ তটস্থ নজরে তাকালো। দৃষ্টি তার নিরেট। কয়েক মুহূর্ত পর পাতিল রেখে ডাইনিং টেবিলের চেয়ার টেনে বসলো। এক দৃষ্টিতে তাকিয়ে আছে রান্নাঘরে। আবির বেসিন থেকে হাত ধুয়ে কিছুক্ষণের মধ্যেই 2 কাপ কফি নিয়ে ডাইনিং এ আসলো। 1 কাপ মেঘের দিকে এগিয়ে দিল, বসলো মেঘের বিপরীতে। মেঘ আস্তে আস্তে ফু দিয়ে এক চুমুক খেলো। সঙ্গে সঙ্গে বিস্ময়কর চোখে তাকালো আবির ভাইয়ের দিকে। তারপর আরেকটা চুমুক দেয় কফিতে। আবির কফিতে এক চুমুক দিয়ে মেঘের দিকে তাকিয়ে বলল, চিনি ঠিক আছে? মেঘ সহসা উপর নিচ মাথা নাড়ল। আবির ভ্রু নাচিয়ে শুধালো, তাহলে এভাবে তাকিয়ে আছিস কেন? মেঘ বিস্ময় কণ্ঠে বলল, আপনি এত ভালো কফি বানাতে পারেন? কিভাবে শিখেছেন? আবির নিরুদ্বেগ কণ্ঠে উত্তর দিল, বাইরে থাকলে এরকম অনেক কিছুই শিখতে হয়, পরিস্থিতি শিখিয়ে দেয়। মেঘ কি বুঝলো কে জানে, একগাল হেসে বলল, থ্যাংক ইউ আবির ভাই। আকস্মাৎ আবিরের অভিব্যক্তি বদলে গেল। ভ্রু কুঁচকে ধমকের স্বরে বলে উঠল, বাড়িতে এতগুলো মানুষ আছে, সাথে একজন হেল্পিং হ্যান্ড থাকার পরেও তুই রান্নাঘরে ঢুকলি কোন সাহসে? আবির ভাইয়ের ধমকে চমকে উঠল মেঘ। অক্ষি পল্লব কাঁপছে তিরতির, ঘামতে শুরু করেছে। ফেল ফেল করে তাকিয়ে আছে আবির ভাইয়ের দিকে। আবির দ্বিতীয়বার গম্ভীর কণ্ঠে বলল, দরকার হলে তোর জন্য আরো 2 জন হেল্পিং হ্যান্ড রাখবো, তারপরও তোকে যেন আগামী 3 মাস রান্নাঘরে পা দিতে না দেখি। কথা শেষ হওয়া মাত্রই হাতে কফি নিয়ে নিজের রুমের দিকে চলে গেল। মেঘ মানব মূর্তির ন্যায় চেয়ারে বসে রইল।